রাধে রাধে। আজকে আমরা শুরু আবার করব যেটা ভারতের ইতিহাস। এর আগে যে ক্লাস পর্যন্ত করানো হয়েছিল তারপরে থেকে আমরা আজকে শুরু করছি। এর আগে লাস্ট ক্লাস হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক 1930 সালের কাহিনী। তো 1930 সালে কাহিনীগুলো আজকে আমরা পড়ব। এর আগে হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক, সঙ্গে সঙ্গে যদি বলা হয় 1930 সালে ডান্ডি মার্চ, সেটা বলেছিলাম। তারপরে বলেছিলাম কোথায় কে কে তোমার বিদ্রোহ করেছিল, বলা হয় আইন অমান্য আন্দোলন করেছিল। আজকে আমরা করব যে 1930 সালে ঘটনা যদি বলা হয় বিবাদী, যেটা নামে পরিচিত রাইটার্স বিল্ডিং আক্রমণ। দেখো, রাইটার্স বিল্ডিং আক্রমণ, রাইটার্স বিল্ডিং আক্রমণ কত সালে হয়েছিল? 1930 সালে হয়েছিল। সঙ্গে সঙ্গে 1930 সালে যদি কাহিনী বলা যায় তাহলে বলবো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদা সূর্য সেন নামে পরিচিত। তো রাইটার্স বিল্ডিং আক্রমণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো ঘটনা তো অবশ্যই তোমাকে ধ্যান আলোকপাত করা কি দরকার। তো এবার আসবো প্রথমে রাইটার্স বিল্ডিং আক্রমণ। এর আগে তো আমরা বলছিলাম হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক সেই সময়কালে হয়েছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো। তো আজকে আমরা রাইটার্স আক্রমণ, রাইটার্স বিল্ডিং আক্রমণ। রাইটার্স বিল্ডিং আক্রমণ কি বলো কে করেছিল? নাম শোনার দরকার। বিবাদী, বিনয়, বাদল আর দীনেশ। বিবাদী নামে পরিচিত, বিবাদী নামে পরিচিত বিনয়, বাদল ও দীনেশ। এই তিনজনের নাম খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিবাদী নামে পরিচিত কে? বিনয়, বাদল দীনেশ, আইন অমান্য আন্দোলন। এবার আসবো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যদি বলা হয় যে 1930 সালে হয়েছিল। এই সময়কালে মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তিনি মাস্টার ছিলেন যেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। অস্ত্রাগার লুণ্ঠন হয়। চলো, 1930 সাল এইগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসবো 1931 সাল। 1931 সালে যদি তোমার ইম্পর্টেন্ট ঘটনা বলা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গান্ধী প্রথম গোলটেবিল বৈঠক কিন্তু 1930 সালে হয়েছিল। এটা লিখিয়েছিলাম তেজ বাহাদুর থাপড়ু, নাম শোনা থাকা দরকার। গান্ধী আরউইন চুক্তি। তারপরে বলবো দ্বিতীয় গোলটেবিল বৈঠক, গোলটেবিল বৈঠক এই সময় হয়েছিল। যদি বলা এই
কেবলমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল, বাকি প্রথম আর তৃতীয়টাতে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করে নেই। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কেবল বৈঠকেই কেবল জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল বাকি ক্ষেত্রে যদি বলা হয় তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল, যদি বলা হয় তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল কে করেছিল? তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল তেজ বাহাদুর সাপরু সাহ, আর যদি বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। এবার জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে এই 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন হয়। অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল কিসের কথা বলে? সর্দার বল্লভভাই প্যাটেল মৌলিক অধিকারের কথা বলা হয়, মৌলিক অধিকারের কথা উল্লেখ করে, মৌলিক অধিকারের কথা উল্লেখ করে। যদি বলা গান্ধী আরউইন চুক্তি, এই জিনিসটা ধ্যান রাখা দরকার। গান্ধী এবং তোমার আরউইন, সেই সময় আরউইন ছিল 1931 সালে ভারতের ভাইসরয় ছিল, কে ছিল বলো তোমার আরউইন। গান্ধীজি এবং আরউইন মিলে তোমার চুক্তি হয়। এই চুক্তি কি নিয়ে হয় বলো? গান্ধীজি, এবং যেহেতু গান্ধীজি সেই সময়খানে আইন অমান্য আন্দোলন করেছিল, এই আইন অমান্য করার ফলে পুরা ভারতবর্ষে নারীরা সবচেয়ে বেশি ভাবে অংশগ্রহণ করে। পুরুষরা বিভিন্ন জায়গায় আইন অমান্য করতে থাকে। এই পরিস্থিতিতে যখন সরকার ব্রিটিশ সরকার দেখে যে ভারতের পরিস্থিতি সামলানো দরকার, না হলে বলা হয় ব্রিটিশ সরকারের প্রচুর পরিমাণে ক্ষতি হবে, এই কারণে ব্রিটিশ সরকার গান্ধীজির সঙ্গে বৈঠক বসে। কি বিষয়ে? আর বলা হয় রাজনৈতিক বিষয়ে। গান্ধীজিকে বসানোর পর ঠিক সেই সময়কালে গান্ধীর সঙ্গে চুক্তি করে। গান্ধীজি 11টি দাবি রাখে, 11 দফা দাবি রাখে। কি দাবি রাখে? যে গান্ধীজি বলে কোন না কোন রাজনৈতিক যে কয়েদি আছে তাদের কি করা দরকার, তাদের অবশ্যই ছেড়ে দেওয়া দরকার। এই সময়কালে গান্ধীজি এবং আরউইনের মধ্যে চুক্তি হয়, কিন্তু গান্ধীজি কোনো না কোনো ভাবে এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছিল যে সেটা খুবই মুশকিল। গান্ধীজি ইচ্ছে করলে ভগৎ সিং এর ফাঁসিটা আটকাতে পারতো, কিন্তু গান্ধীজিকে এমন ভাবে ফাঁসানো হয়েছিল যে ভগৎ সিং এর ফাঁসিকে তিনি রক্ষা করতে পারেননি। যেমন ভগবান কৃষ্ণ যখন ছিল, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে তার
অপোজিট সাইডে ছিল গুরু দ্রোণ, আর গুরু দ্রোণের উপর বাণ চালাবে না, এবং সঙ্গে সঙ্গে গুরু দ্রোণ যদি না মরে তাহলে এদের তোমাকে বলা হয় পাণ্ডবদের জয় হয়। এই কারণে তোমার ছলনা আচমা করে। তো সেই সময়কালে বাকি অর্জুন যদি বলা হয়, অর্জুন, তারপরে তোমার বাকি 4 ভাই সঙ্গে কেবলমাত্র দ্রোণাচার্য অর্জুন কি বলে যুধিষ্ঠির কাছে বিশ্বাস করে। তো বাকি সবাই একে একে গিয়ে দ্রোণাচার্যকে বলে যে আপনার পুত্র অশ্বত্থামা মারা তুমি গিয়েছে। কিন্তু তবুও সেই সময়কালে বলা হয় গুরু দ্রোণ আছে বিশ্বাস করে না, কেবলমাত্র একজনের কথা আছে বিশ্বাস করবে, সেটা হলো যুধিষ্ঠির। তো ঠিক সেই সময়কালে ধর্মবাদী যুধিষ্ঠির মিথ্যা কথা বলবে না, তখন ভগবান কৃষ্ণ বলে যে তুমি গিয়ে বলবে যে অশ্বত্থামা মারা গেছে, আর যে অশ্বত্থামা মারা গেছে সেটা একটা গজ মানে হাতি ছিল। আর যেই সময়ে না কি করা হয় গজ মানে হাতি এতে ছিল, এই কথাটা আস্তে আস্তে বলছিল। আর ঠিক সেই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ পুরা শঙ্খধ্বনি দিয়ে দেয়, আর বাকি গুরু দ্রোণ শুনে না, আর আস্তে ধীরে এদিকে বলে দেয় যে বলা হয় অশ্বত্থামা মারা গেছে সেটা একটা হাতি ছিল। আর তার ফলে পরবর্তীকালে গুরু দ্রোণকে হত্যা করা হয়। ঠিক একই রকম ভাবে এই সময়কালে গান্ধীজির সঙ্গে এরকমই হয়েছিল। গান্ধী আরউইন প্যাক চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধীজির 11 দফা দাবি মেনে নেওয়ার কথা বলে, এবং সঙ্গে বলে যে রাজনৈতিক কায়দি ছেড়ে দেওয়া হবে, কিন্তু কখনো না এরকম ভাবে তারা এরকম করেছে বলেছিল যে যারা বিপ্লবী আছে তাদেরকে কখনো ছেড়ে দেওয়া হবে না। আর এই পেপারটাতে গান্ধীজি ঠিকঠাক ভাবে লক্ষ্যই করেননি। নাম্বার 1, ফলে কি তিনি ভগৎ সিং এর ফাঁসিটা আটকাতে পারেন আজকে নাই। এবার আসবো তাহলে 1931 সালে যদি বলা হয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল মৌলিক অধিকারের কথা উল্লেখ করেন। যে সেই সময়কালে বলবো এইখানে লেখো 1931 সালে ভগৎ সিং, সুখদেব ও বটুকেশ্বর দত্ত দত্তের ফাঁসি দেওয়া হয়। বটুকেশ্বর দত্ত এর ফাঁসি দেওয়া হয়। যখন ভগৎ সিং এর ফাঁসি দেওয়া হয় সেটা রাত্রে বেলা ফাঁসি দেওয়া হয়, কারণ তারা জানে যে ভগৎ সিং এর যেদিন ফাঁসি দেওয়া হয় যদি সকালবেলা ডিসিশন নেওয়া হয় ফাঁসি দেওয়া হবে, কিন্তু জানে যে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে 1922 সালের মতো যদি চৌরচৌরা ঘটনার মতো কোনো একটা ঘটনা হয়ে যায়, এই কারণে ভগৎ সিং এর ফাঁসি রাত্রেতে দেওয়া ছিল। কিন্তু আগে নিয়ম অনুযায়ী বলা হয় যে কোনো ব্যক্তির ফাঁসি যে আছে রাত্রে বেলা সূর্য ডোবার আগে, সূর্য উঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে কখনো কারো ফাঁসি দেওয়া হয় না। কিন্তু তারা ভয় পেয়ে গেছিল ব্রিটিশ সরকার যে চৌরিচৌরার মতো যাতে আর একটা ঘটনা না হয়, ভারতীয়রা এমন করে না বসে যে পুরা থানার পুলিশ জজ সাহেব উড়িয়ে চলে যায়। কারণ ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এবং সুখদেবের প্রতি সবার এত ভালোবাসা ছিল যে তারা এরকম কাজ করতে পারে। কিন্তু পরবর্তীকালে ধ্যান রাখা দরকার যে তার বাবা মা গিয়েছিল, তাদের বাবা মার সঙ্গে শেষ দেখাটুকু দেখতে দেয়নি। তাদের ওয়েট করেছিল যে পরের দিন তাদের দেখা দেওয়া হবে, কিন্তু এরকম ওয়েট করতে করতে ধৈর্যের বাঁধ যখন ভেঙে গিয়েছিল, দেখি পিছনের দিকে একদল লোক তাদের ডেড বডি নিয়ে ফিরে যাচ্ছিল। আর ঠিক সেই সময়কালের জনগণ দেখে, আর জনগণ ধরে সেই কেলা দেয় যে সমস্ত পুলিশ তারা তাদের ডেড বডি নিয়ে যাচ্ছিল। তো 1931 সালে কাহিনী যদি বলা হয় তাহলে একটা গান্ধী আরউইন চুক্তি, যাকে দিল্লি প্যাক্ট নামে পরিচিত। দিল্লি প্যাক্ট, দিল্লিতে বসে সমস্ত কিছু হয়েছিল, দিল্লি প্যাক্ট নামে পরিচিত।
এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল, আর অন্য কোনো কি বলা হয় প্রথম এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল তেজ বাহাদুর সপ্রুসাপ অ্যান্ড তোমার B.R. আম্বেদকর। 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা বলতে মৌলিক অধিকারের কথা উল্লেখ করেন। ভগৎ সিং, সুখদেব এবং বড়ুপ্রসাদ দত্তের ফাঁসি হয়। বা এই কয়টা ঘটনা আছে কি মনে রাখা আছে কি দরকার। চলো পরে আসবো 1932 সাল। 1932 সালে যদি বলা হয় একটা তোমার গান্ধীজির দ্বারা হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা, গান্ধীজির দ্বারা হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা 1932 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিজন নামে একটি পত্রিকা তোমাকে এই সময়কালে তোমার কি বলে প্রতিষ্ঠা তোমার করেন। এই সময় যদি বলা হয় সাম্প্রদায়িক বাটোয়ারার পুনা চুক্তি হয়। গান্ধীজি ও 1932 সালে গান্ধীজি ও B.R. আম্বেদকরের মধ্যে এই সময়কালে বলবো 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি যদি বলা হয় রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা আছে কি করে। তো রামসে ম্যাকডোনাল্ড একটা নামে একটা মত আছে, সেখান থেকে মনে রাখতে পারো রামসে ম্যাকডোনাল্ড। গান্ধীজির দ্বারা হরিজনতমার সংঘ প্রতিষ্ঠা 1932 সালে। বলা হয় গান্ধীজি তুমি কি করে হরিজন বলতে বোঝানো হয় যারা গরিব শ্রেণীতে ছিল, নিম্ন শ্রেণী ছিল, তাদের জন্য তুমি কি করে একটা তোমার সংঘ প্রতিষ্ঠা করে এবং তাদের সেবার কাজে লেগে যাচ্ছে কি পরে। পুনা চুক্তি হয় যখন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুযায়ী রামসে ম্যাকডোনাল্ড কি বলে সবার তুমি কি বলা হয় শিখ, মুসলিম এবং খ্রিস্টান এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা নির্বাচনের কথা বলা হয়। B.R. আম্বেদকরকে তোমার পৃথক নির্বাচন তোমার দেওয়া হয়। এবং এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি কোনো না কোনোভাবে ভারতকে আর একটি দেশ বিভাজনের হাত থেকে রক্ষা করেছিল। সেই সময়কালে ব্রিটিশরা B.R. আম্বেদকরের মনে তোমার ঢুকিয়ে দেয় যে আপনারা কেন আলাদাভাবে নির্বাচন করছেন না, আপনারা কেন কংগ্রেসের থেকে আলাদাভাবে তোমার কোন একটা দেশ গঠন করছেন, এইরকমের তোমার প্রতিক্রিয়া কি ছিল। তো সেই সময়কালে গান্ধীজি ছিল জন্যই গান্ধীজি বলা হয় ইয়ারভেদা জেলে, পুনার একটা তোমার জায়গা ইয়ারভেদা জেলে, নামটা কোন জেল, ইয়ারভেদা জেলে গান্ধীজি অন্বেষণ করে দেন যে যতদিন পর্যন্ত না B.R. আম্বেদকর মেনে নিচ্ছে না যে পৃথক নির্বাচন আমার চাই না, ততদিন পর্যন্ত গান্ধীজি অন্বেষণ করবেন। এই সময়কালে সমস্ত নেতা B.R. আম্বেদকরের বাড়ি যায় এবং B.R. আম্বেদকরের সঙ্গে অনেক আলাপ আলোচনা করে এবং শেষ পর্যন্ত মানিয়ে নেয় যে গান্ধী না হলে তো গান্ধীজি মারা যাবে, আর একবার গান্ধীজি যদি মারা যায় তাহলে তো গোটা আন্দোলনের শেষ। এই কারণে সমস্ত নেতা তার গান্ধীজিকে B.R. আম্বেদকর বানিয়ে পুনা চুক্তি করে। গান্ধীজি এই সময়কালে ইয়ারভেদা জেলে ছিল। কোন জেলে ছিল? পুনার ইয়ারভেদা জেলে ছিল। তো
তো গান্ধীজির জেলটার নাম একটু লিখে রাখো, পুনা চুক্তি যেটা হয়েছিল, একটা জেলটার নাম লেখো ইয়ার ভেদা জেল। কোন জেল? ইয়ার ভেদা জেল। ইয়ার ভেদা জেল। গান্ধীজি ইয়ার ভেদা জেলে ছিল। এই জেলে বি আর আম্বেদকর যায় এবং বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে যে চুক্তি হয়, গান্ধীজি বলে তোমার কি দরকার, বলে কি পৃথক নির্বাচন, আমরা কয়টা সিট দেবে ব্রিটিশরা, কয়টা সিট দেওয়ার কথা পরিকল্পনা করছিল, আমি তার থেকে বেশি তোমার সিট আজকে দিয়ে দেবো। তো সেই সময়কালে পুনা চুক্তি হয়। আর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এখানে পৃথক নির্বাচনের কথা আছে বলে। এই রামসে ম্যাকডোনাল্ড এই সময়কালে 1932 সালে যদি হচ্ছে বলা হয়, এই রামসে তোমাকে ম্যাকডোনাল্ড সেখানকার তোমাকে প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাচিত হয়েছিল। তো দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকে যদি বলা হয়, দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকে টেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিল ওয়েলিংটন। কে ছিল? ওয়েলিংটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বলছে গান্ধীজি আর বি আর আম্বেদকরের মধ্যে কি তোমার হয়, তো বললাম যে গান্ধীজি আর বি আর আম্বেদকর মানে পুনা চুক্তি হয়, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়। দ্বিতীয় তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিল ওয়েলিংটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1932 সালে বলা হয় জাতীয় কংগ্রেসকে, ব্রিটিশ সরকার জাতীয় কংগ্রেসকে বেআইনি বলে ঘোষণা করে। 1932 সালে জাতীয় কংগ্রেসকে বেআইনি বলে ঘোষণা করে। বেআইনি বলে ঘোষণা করেন। ইম্পর্টেন্ট আছে। তো এই ছিল 1932 সালের হচ্ছে কাহিনী। 32 সালে, এর বাইরে তো কোশ্চেনে তোমার আসে না, তো ধ্যান রাখা দরকার। 1931, 31, 32 তৃতীয় গোলটেবিল বৈঠকটা লেখো। তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল। তো 1932 সালে গেল, এবার আসবো 1933 সাল। ঘোষণা হয় পাকিস্তান ঘোষণা, এই সময়কালে হয়েছিল। 1933 সালে যদি বলা হয় মে মাসে গান্ধীজির মুক্তি হয়। গান্ধীজির মুক্তি কোন মাসে হয়? গান্ধীজির মুক্তি হয় মে মাসে। ধ্যান রাখা দরকার, পাকিস্তান ঘোষণা বলবো 1933 সালে হয়েছিল, আর মে মাসে গান্ধীজির মুক্তি হয়েছিল। এই সময়কালে বলা হয় পাকিস্তান শব্দটি প্রথম 1934 খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী প্রথম ব্যবহার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চৌধুরী রহমত আলী প্রথম এই পাকিস্তান শব্দ প্রথম ব্যবহার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার ধ্যান রাখা তোমার দরকার। এই সময়কালে যদি বলা হয় উনিশশো তেত্রিশ সালে বলা হয় মে মাসে গান্ধীজির মুক্তি
ও জুন মাসে, মে এপ্রিল মে জুন, জুন মাসে আবার গান্ধীজির গ্রেপ্তার হয়, গান্ধীজি গ্রেপ্তার হয়। এই মে বলা 1933 সালে যদি বলা হয় জওহরলাল নেহরু নেহেরু জওহরলাল নেহরু কোথায় ভারত, ভারত ও ডিসকভারি অফ ইন্ডিয়া, কোথায় ভারত ও ডিসকভারি কোভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন, গ্রন্থ দুটি লেখেন। তাহলে এই ছিল তোমার 1933 সালে তোমার কাহিনী। এই সময় যদি বলা হয় পাকিস্তান ঘোষণা হয়েছিল, পাকিস্তান ঘোষণা 1933 সালে তোমাকে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1933 সালে কাহিনী গেল, ওটা 1934 সালে তোমার আসবো। চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলীকে পাকিস্তান শব্দের, পাকিস্তান প্রস্তাবের জনক বলা হয়, প্রস্তাবের কি বলা হয়, জনক বলা হয়। পাকিস্তান প্রস্তাবের জনক বলা হয়। এই সময়কালে যদি বলা হয় 1934 সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দেওয়া হয়েছিল, মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দেওয়া হয়েছিল। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দেওয়া হয়েছিল। গান্ধীজি, গান্ধীজি আইন অমান্য অকারণে তুলে নেয়, আইন অমান্য আন্দোলন অকারণে তুলে নেয়। তুলিয়েছে নেয়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়, কংগ্রেস সোশ্যালিস্ট, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠিত হয়। পার্টির প্রতিষ্ঠা হয়। গান্ধীজির দ্বারা হরিজন যাত্রা, অর্থাৎ যাত্রা শুরু করেন। এই সময়কালে গান্ধীজি জাতীয় কংগ্রেসের সদস্য থেকে তোমার মুক্তি নেন এবং ভারত বলা হয় তিনি 12,000 কিলোমিটার পথ কি ভ্রমণ কি করেন, বিভিন্ন জায়গায় তোমার যায়। গান্ধীজি বলা হয় এই সময়কালে তাহলে আলীর তোমার পৃথক পাকিস্তান প্রস্তাবের জনক বলা হয়। আর পাকিস্তান প্রস্তাব তোমার জানায় বলা হয় মাস্টারদা সূর্য সেনের, তারই মস্তিষ্ক প্রস্তুত মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দেওয়া হয়েছিল এই সময়কালে। গান্ধীজি আইন অমান্য আন্দোলন অকারণে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। গান্ধীজির দ্বারা হরিজন যাত্রা শুরু করে। গান্ধীজি
গান্ধীজি জাতীয় কংগ্রেসের সমস্ত অ্যাক্টিভিটি থেকে, সমস্ত কাজ থেকে অবসর নেন, নেন ও হরিজন যাত্রা শুরু করেন। মানে কংগ্রেস পদ থেকে তোমার সদস্যপদ তিনি তুলে নেন, ছেড়ে দেন এবং তোমাকে হরিজন যাত্রা শুরু করে, হরিজন যাত্রা শুরু করে। সামাজিক তোমাকে বলা হয় সমাজ সেবামূলক তোমার কাজ তোমার গান্ধীজি করেছে কি জান। তাহলে 1900 গেল কত সাল, 1900 গেল 34 সালে। এখন আলোচনা করবো 1935 সাল। লেখো 1935 সাল। শাসন আইন আসে, ভারত শাসন আইন 1935 সালে আসে এবং 1937 সালে তা কার্যকরী হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়কালে যে বলা হয় ফেডারেল কোড তৈরি হয়, ফেডারেল কোড তৈরি হয়। তো ধ্যান রাখা দরকার, ফেডারেল কোড এই সময় তৈরি হয়েছিল। বলা হয় কেন্দ্রে ডায়ারকি, DIARCH ডায়ারকি সিস্টেম চালু হয়, ও প্রাদেশিক ক্ষেত্রে স্বায়ত্ত শাসন চালু হয়, স্বায়ত্ত শাসন চালু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন্দ্রের ডায়ারকি ব্যবস্থা তোমার চালু হয় 1935 সালে। যদি বলা হয় এই সময়কালে ধ্যান রাখা দরকার, 1935 সালে ফেডারেল কোড কেন্দ্র ডায়ারকি বলা হয় তালিকা, 3টি তালিকা এই সময় যুক্ত করা হয়েছিল বা আনা হয়েছিল। জওয়াহরলাল নেহরু তার একটা গ্রন্থ যেটা আছে, সেই গ্রন্থটার নাম আছে হোয়ার ইন্ডিয়া বা কোথায় ভারত এবং ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছিল উই আর প্রোভাইডেড, আমাদের প্রোভাইডেড করা হচ্ছে আমাদের সমস্ত কিছু ব্রেক দেওয়া হচ্ছে, বাট গাড়ির কোনো ইঞ্জিনই নেই, বাট নো ইঞ্জিন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1935 সালে কাহিনী আছে এটা। এবার 1936 সালে যাব। 1935 সালে এগুলো হচ্ছে মনে রাখা দরকার। 1936 সালে আমি যাব। দেখো 1936 সাল, নিখিল ভারত কিষাণ সভার প্রতিষ্ঠা, এই সময়কালে হয়। সভাপতি যদি বলা হয়, সভাপতি ছিলেন কোথায়? নিখিল ভারত কিষাণ সভার যদি সভাপতি বলা হয়, এই সময়কালে সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ।
তিনি বিহারের একজন কৃষক নেতা ছিলেন, একজন কৃষক আন্দোলনের নেতা ছিলেন, কৃষক আন্দোলনের নেতা ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো হচ্ছে 1937 সাল। 1937 সাল, 37 সালে যদি হচ্ছে বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সময়কালে বলা হয় ভোট হচ্ছে হয়, নির্বাচন হচ্ছে হয়। 1935 সালে ভারত শাসন আইন কার্যকরী হয়। 35 সালে ভারত শাসন আইন কার্যকরী হয়। শাসন আইন কার্যকরী হয়। কংগ্রেসের নির্বাচন হয়। জাতীয় কংগ্রেসের নির্বাচন হয়। এই নির্বাচনে মোট 11টি সিটের মধ্যে কংগ্রেস পায় 9টা সিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নির্বাচনে 11টি আসনের মধ্যে কংগ্রেস পায় 9টি আসন, মানে কংগ্রেসের জয় জয়কার। কংগ্রেস কোন জায়গায় হেরে যায়? কংগ্রেস পাঞ্জাবে হেরে যায়। পাঞ্জাবে ইউনিয়নিস্ট পাঞ্জাবে হেরে যায়। ধ্যান রাখা দরকার। এই সময়কালে তোমার ধ্যান রাখা, 1935 সালে ভারত শাসন আইনে কার্যকরী হয়। জাতীয় কংগ্রেসের নির্বাচন হয়। এই সময়ে বাংলায় জয়লাভ করে। তাহলে এরা 2টা সিট কোন কোন জায়গায় পায় না? একটা তো বাংলায় তোমার ফজলুল হক কৃষক প্রজা পার্টি জয়লাভ করে। এই সময় বাংলায় কৃষক প্রজা পার্টি জয়লাভ করে। কৃষক প্রজা পার্টি জয়লাভ করে। বিহারে যদি বলা হয় পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি, পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি জয়লাভ করে। এই কোশ্চেন দুটো দেয় যে কোথায় তোমাকে জয়লাভ করতে পারে রে জাতীয় কংগ্রেস। চলো 1938 সালে আসবো। এবার 1937 সালে কাহিনী, এইটুকুই ধ্যান রাখা দরকার। 1938 সাল, যদি লেখা না হয় একবার লিখে নিও তাড়াতাড়ি, লেখা না হলে অবশ্যই লিখে আছে কি নিও। 1938 সালে আসি। কংগ্রেসের 1938 সালে যে বলা হয় কংগ্রেসের কোন অধিবেশন হয়? হরিপুরা অধিবেশন। কংগ্রেসের হরিপুরা অধিবেশন হয়। অধিবেশনে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেসের প্রথমবার সভাপতি হয়। জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হয়। বলবো 1939 সালে
কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন, ত্রিপুরী অধিবেশন অধিবেশনে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে, এই জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে কি হয় যে গান্ধীজির মনোনীত প্রার্থী, গান্ধীজির মনোনীত প্রার্থী প্রার্থী গান্ধীজির মনোনীত প্রার্থীর নাম কি? গান্ধীজির মনোনীত প্রার্থীর নাম হচ্ছে পট্টবী সীতারামাইয়া, পট্টবী সীতারামাইয়া সীতারামাইয়াকে পরাস্ত করে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়লাভ করে। জয়লাভ জয়লাভ আছে করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু জয়লাভ করে। এই সময়কালে গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে মতবিরোধ হয়। এ ছিল ইয়ং ছেলে, আর ইয়ং জোশ, আর ঠিক সেই সময়কালে গান্ধীজি কোনো না কোনোভাবে বৃদ্ধ বয়স্ক হয়েছিল। সেই সময়কালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু বলে বাইরের দেশের শক্তির সাহায্য নিয়ে ভারতকে স্বাধীন করার জন্য পরিকল্পনা নেয়। কিন্তু গান্ধীজি বলে ঠিক একই রকম গান্ধীজির চিন্তা ভাবনা হয় যে আবার যদি বাইরের দেশের শক্তি নিয়ে ভারতকে জয়লাভ করি, এবার বাইরের দেশ যে আমাদের দেশকে শোষণ করবে না, সেটা কি গ্যারান্টি আছে? এই জন্য মতবিরোধ হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলে যে আমরা জার্মানির সাহায্য নিয়ে, হিটলারের সাহায্য নিয়ে ভারত থেকে ব্রিটিশকে হাঁটাবো। আর এরই মধ্যে কি হয়? মতবিরোধ হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে। জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময়কালে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের মধ্যে কি হয়? কোনো মতবিরোধ হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ত্যাগ করে। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করে। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করে। ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করে। ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করে। 1939 থেকে 1945 সালে বিশ্বযুদ্ধ হইতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 থেকে 45 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 1939 যখন হঠাৎ করে জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করে, এই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে 1939 সালে ব্রিটিশরা ভারতের অনুমতি ছাড়াই ভারতকে ব্রিটিশ
সরকার ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কথা বলে। এই সময় ভারত বলা ব্রিটিশরা ভারতের কাছে কোনো রকমের কে নেয় কোনো অনুমতি ছাড়াই ব্রিটিশরা ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের কথা বলে যে ভারতরা মিত্রপক্ষ অর্থাৎ ব্রিটিশদের পক্ষে হয়ে যুদ্ধ করবে। এর ফলে ভারতীয়রা জাতীয় কংগ্রেস ত্যাগ করে চলে আসে, জাতীয় কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করে দেয়। এবার তো বললাম যে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ সব থেকে বলা হয় লম্বা চওড়া টাইম এই সময়কালে কি ছিল, জাতীয় কংগ্রেসের সভাপতি কি ছিল, ধ্যান রাখা কি দরকার। 1940 সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলবো 1940 সালে যদি বলা হয় যে মুসলিম লীগের কি হয় লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি ঘোষণা করে, পৃথক পাকিস্তানের দাবি জানায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথক পাকিস্তানের দাবি জানায়। এবং এইখানে বলা হয় 1939 সালে যদি বলা হয় 22 ডিসেম্বর 1939 সালের 22 ডিসেম্বর তারা জাতীয় কংগ্রেস থেকে আলাদা হওয়ার জন্য সমস্ত মুসলিম নেতাকে আহ্বান জানায়। তাহলে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি জানায়। এই সময়কালে বিনোবা ভাবে এর দ্বারা সত্যাগ্রহ পরিচালিত হয়, একক সত্যাগ্রহ পরিচালিত হয়। তো ধ্যান রাখা দরকার। এর পরের ভিডিওতে আমরা আজকে এই পর্যন্ত থাকবে। এর পরের ভিডিওতে আমরা কি কি করবো একটা এক নজরে দেখে নিই। তাহলে বিনোবা ভাবে দ্বারা কি হয় একক সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ধ্যান রাখা দরকার। আর স্বামী আইয়ার ধ্যান রাখা দরকার। ইনু কি বলা হয় সেলফ রেসপেক্ট মুভমেন্ট কি বলা হয় পরিচালনা কি করে ছিলেন 1941 সালে বলবো। আগের দিনে যদি পড়ি 1941 সালে পড়বো আমরা কি ভারত থেকে সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পলায়ন, সুভাষচন্দ্র বসুর ভারত থেকে পলায়ন তো পুলিশের চোখে ধুলে দিয়ে বলা হয় ভারত থেকে তিনি পালিয়ে যান, কলকাতা রেলগিল রোড থেকে তিনি পালিয়ে কি যান। নাম ছিল তার ভাইস্তার নাম ছিল শিশির, ধ্যান রাখা থেকে দরকার। 1942 সালে যদি বলা হয় ক্রিপস মিশন ভারতে আসে, যদি বলা হয় ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। 1942 সালে যদি বলা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এর প্রতিষ্ঠা বলবো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা,
প্রতিষ্ঠা, এই সময় আছে পড়বো 1942 সালে। 1943 সালে পড়বো আজাদ হিন্দ ফৌজ। এই বিষয়েতে আমরা তো বাকিগুলো সব ডিটেলসে পড়বো, আজকে শুধু ওভারল্যাপিং দিচ্ছি যে 1943 সালে যদি পড়ি তাহলে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ ফৌজ গঠিত হয়। 1944 সালে যদি পড়ি হলো সিআর ফর্মুলা। 1945 সালে যদি পড়বো আমরা কি পড়বো, 1945 সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। ওয়াবেল পরিকল্পনা, 1945 সালে ওয়াবেল পরিকল্পনা। পড়বো হচ্ছে সিমলা চুক্তি, সিমলা চুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 সালে বলবো ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন ভারতে আগমন। ক্যাবিনেট মিশনের ভারতে আগমন, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। এবি আলেকজান্ডার, প্যাট্রিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস, এরা তিনজন মিশলে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে আগমন। আগমন পড়বো আমরা। তারপরে আমরা কি পড়বো, তারপরে এই সময়কালে পড়বো 1946 সালে নৌ বিদ্রোহ পড়বো। নৌ বিদ্রোহ, নৌ বিদ্রোহ হয়েছিল বলো তলোয়ার নামে জাহাজে হয়েছিল। নৌ বিদ্রোহ হয়েছিল। ক্যাবিনেট বা মিশন বা মন্ত্রী মিশনের গঠন, গণপরিষদের গঠন, এর গঠন পড়বো। তাহলে এটা পড়বো। সঙ্গে সঙ্গে 1947 সালের 3 জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ব্যাটেন পরিকল্পনা কল্পনা পড়ব। 1947 সালের কত 18 জুলাই, 18 জুলাই কি বলবো যে ভারতের স্বাধীনতা আইন পাস। আইন পাস, তারপরে বলবো ভারতের স্বাধীনতা। তাহলে এরপরে আমরা কি ভারতের স্বাধীনতা পড়বো, তারপরে পোস্ট ইন্ডিয়ার তোমাকে বলা হয় এই পোস্ট ইন্ডিয়ার যে হিস্ট্রি সেটা পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ওয়ান্স সেকেন্ড রাধে রাধে।